জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা, যুদ্ধবন্ধ সহ ৬ প্রস্তাব, ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিসর বাড়বে আশা অর্থ উপদেষ্টার, চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক, বললেন ৩ মাসে আরও স্পষ্ট হবে আর্থিক খাতের সংস্কার। রাজধানীর কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। স্বামী পলাতক, অসহায় ৩ মেয়ে মামার আশ্রয়ে, হত্যার বিচার দাবি। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। এবং অবশেষে শেষ হচ্ছে গাজা যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, সই করলেন ট্রাম্প। জিম্মি মুক্তির বিনিময়ে ২,০০০ ফিলিস্তিনিকে ছাড়ালো তেল আবিব। আছি আমি মেসবাহুল আলিফ। এদিকে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন দেশের নেতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সদর দপ্তরে চলছে ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে রোমের মেয়র রবার্তো ওয়ালটিয়েরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ইতালির রোমে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর্থিক ও বাণিজ্য খাতের সংস্কারের কারণে আগামীতে বাংলাদেশের সঙ্গে মার্কিনীদের ব্যবসার পরিসর বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার যুক্তরাষ্ট্রে IMF-এর বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি US চেম্বারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতির দৃশ্যমান উদ্যোগ নেয়ার বিষয়টি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ৩ মাসের মধ্যে অর্থ ও বাণিজ্য খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল বাতাস, এরই মাঝে উৎসব মুখর বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর। শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ৬ দিনব্যাপী বার্ষিক সভা। সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর ডেলিগেটসদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এদিন সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। সকাল ৯টায় US চেম্বারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও ERD সচিব। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের কূটনীতিক ও চেম্বারের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্য সহজীকরণ ও ঘাটতি কমাতে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরে বাংলাদেশ। আশ্বস্ত করা হয় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায়। আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা স্পষ্ট, এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। মার্কিনরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসা বান্ধব করার পথ চলায় আগামীতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের পদচারণা বাড়াবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টার। প্রাইভেট বিজনেসকে আরো ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন বিষয়তে। আর তারা যাদের কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। এগুলো আমরা বলছি, এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি। ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি সামলে ওঠায় US চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানায় প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য ঘাটতি প্রায় $500 বিলিয়ন। আগামীতে এই ঘাটতি কমিয়ে আনতে পারলে মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক যুদ্ধ তা থেকে আরেক ধাপ সুবিধা নিতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ,
যুক্তরাষ্ট্র। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে গেছেন স্বামী। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। নিহতের 3 মেয়ে মামার আশ্রয়ে আছে। নিহতের স্বজনরা জানান, পলাতক নজরুল পেশায় ব্যবসায়ী ছিলেন, বর্তমানে কিছু করেন না তিনি। রোববার রাতে 3 মেয়ের ঘুমের পর নিজেও শুতে যান তসলিমা আক্তার। পরদিন ভোরে মেয়েদের আর দেখা হয় না তার। হাতুড়ি দিয়ে খুন করে স্ত্রীর মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখেন অভিযুক্ত স্বামী নজরুল। মেয়েদেরকে ফুপির বাসায় নিয়ে গিয়ে উধাও হয়ে যান তিনি। ভুক্তভোগীর বড় মেয়ে জানায়, রাতে বাসা মেরামতের জন্যই হাতুড়ি এনে রাখা হয়েছিল। পরে সকালে মেয়েদের ফুপির কাছে রেখে এসে ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অভিযুক্ত বাবা। পরবর্তীতে মেয়েরা তাদের মামাকে খবর দিলে কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় এসে দরজা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মরদেহ। মেয়ের দাবি, প্রায় তার মাকে মারধর করত অভিযুক্ত বাবা। থানায় জিডি করি, তখন পুলিশ সহ আইসা ঘরের রুমের তালা ভেঙে ঢুকি। তারপরে তাদের ঘর চেক করা হয়। ঘরের দেয়ালে ফোটা ফোটা রক্ত দাগ ছিল। আমার মাথায় আঘাত করা হয়, সম্ভবত হাতুড়ি দিয়ে। আমার বাবা সবসময় নেশা করতো, বাহির থেকেও নেশা করে আসতাম, ঘরও সবসময় নেশা করতো। একটাই চাওয়া যে আমার বাবার যাতে ফাঁসি হোক। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের দল এসে ঘটনা খতিয়ে দেখে। তদন্ত এরই মধ্যে শুরু হয়ে গেছে দাবি করে কলাবাগান থানার ওসি জানান, দ্রুতই আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা হাজব্যান্ড ওয়াইফের পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। পলাতক নজরুলের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনেরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকা যেন পুরোটাই কেমিক্যালের গোডাউন, যে কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। গুরুতর দগ্ধের পাশাপাশি মারাও গেছে বহু মানুষ। আইন অনুযায়ী আবাসিক এলাকায় এসব কারখানা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। পুরানো ব্যবসায়ীদের উচ্ছেদ তো দূরের কথা, চাইলে কেমিক্যালের নতুন ব্যবসায়ীরাও জায়গা করতে পারছেন পুরান ঢাকায়। মঞ্জুর রহমান এবং সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদন। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে। আচ্ছা, একটু কথা বলি ভাই। ক্যামেরা বন্ধ করে। লালবাগের ঢাকেশ্বরী রোড, যার এক পাশে উপপুলিশ কমিশনারের কার্যালয়, অন্য পাশে ফায়ার সার্ভিসের স্টেশন। একটু সামনে এগুলোই দেখা মিলবে চলছে প্লাস্টিক তৈরির মহাকর্মযজ্ঞ। প্রশাসনের ঠিক নাকের ডগায় আবাসিক এলাকার পেটের ভেতর গড়ে ওঠা এই কারখানায় ছড়িয়ে ছিটিয়ে আছে রাসায়নিক দাহ্য পদার্থ। আবাসিক এলাকায় এরকম কারখানা পাওয়া যায় না? আমি তো কর্মচারী, আমার সাথে মানে এটা জানেন তো আবাসিক এলাকা? না, আমি জানি না। আল্লাহ নসিবে যা রাখছে তাই তো, গরিব মানুষ ভাই কাজ করে। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে। সময় সংবাদ এবার একই এলাকার হরিনাথ ঘোষ রোডে। কেমিক্যাল কারখানার জন্য এবার আমরা ভাড়া নিতে চাই একটি গোডাউন। টুলেটে দেয়া নাম্বারে কল করতেই রাজি বাড়ির মালিক। কেমিক্যাল বা রং টং? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। দেওয়া যাবে? জি জি। আচ্ছা, তো ভাড়া কত নেবেন ভাই? 17,000। এবার সেই মালিকের অপেক্ষায় সময় সংবাদ। কেমিক্যাল দাও কি বৈধ? আপনি যে ভাড়া দিতে চাচ্ছেন আমাকে 17,000 টাকা ভাড়া। রঙের জন্য বলছি আমি। রং কেমিক্যাল দুইটাই বলছিলাম। আমি ওটা আমি শুধু রং কেমিক্যাল একই মনে করছি। আপনারা সবাই যাচাই করেন, আপনি আমাদের শুধু একা তো বললে হবে না, আরো তো আছে। এই ফাঁকে নজর দেয়া যাক টিকাটলির মামুন প্লাজার দিকে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই একই ভবনের উপরে আবাসিক এবং নিচে কেমিক্যালের বাণিজ্যিক কার্যক্রম। শুধু এই ভবন নয়, পুরান ঢাকার প্রায় সব ভবনেরই একই দশা। এ বিষয়ে কথা বলতে গেলে সেখানকার ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদকে। এখানে যদি আগুন ধরে বাঁচার কায়দা কি? এখানে তো দাহ্য। এখানে তো বাইরের মানুষ আসে না, আর এই জিনিস তো কেউ না কেউ আইনে রাখছে, কোনো জায়গায় চলে যাবে। আপনি অনেক আছে যে ফুড গ্রেডের কেমিক্যাল, এই জায়গায় সব ফার্মা আইটেমের কেমিক্যাল। এবার যেতে চাই লালবাগের বাঁশপট্টি এলাকায়, যেখানে কোনো রকমের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে বহু প্লাস্টিক কারখানা, যাদের নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ ছাড়পত্র। ট্রেড লাইসেন্স আছে আপনাদের? ট্রেড লাইসেন্স আমাদের দেয় না তো সরকার থেকে। কেন? এর নিষিদ্ধ। আল্লাহ যদি না করে তাহলে এগুলা আপনি জ্বলবো না। আমি 20 সালের পরে ফ্যাক্টরি করছি, এরপর দেখেন লাইসেন্স হইতেছে না।
বাড়ির পাশে এমন অবৈধ প্রাণঘাতী কর্মযজ্ঞে আতঙ্কিত এলাকাবাসী, কিন্তু নিরুপায় তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। এটা রিক্সের এটা আগুন লাগা তো স্বাভাবিক ব্যাপার না, ক্ষতি ছাড়া আর অন্য কিছু দেখা যায় না এখানে। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না। তো এসব প্লাস্টিক ও কেমিক্যাল গোডাউন উচ্ছেদে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সচেতনতার তাগিদ দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন সংস্থাটির মহাপরিচালক। যেহেতু আমাদের মেজিস্ট্রেসি পাওয়ারটা নাই, আমাদের যখনই কোনো জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে চাই তখন আমাদের ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। সচেতন করে মানুষকে নিয়ে, স্থানীয় জনগণকে নিয়ে কাজগুলি আইনের প্রয়োগটা করতে হবে। আর নগরবিদরা বলছেন, এখনই আবাসিক এলাকা থেকে এই প্রাণঘাতী ব্যবসা সরানো না গেলে পরবর্তী ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকা ছাড়া উপায় নেই। যদি কেউ বেআইনিভাবে কোনো আবাসিক এলাকাতে অনুমোদনহীনভাবে গোডাউন রাখে, তার শাস্তির পরিমাণটা অনেক বাড়াতে হবে। কেন এটা তো স্রেফ গণহত্যার এলিমেন্ট আপনি সেখানে রেখে দিচ্ছেন, তাহলে এটাকে তো আপনি সাধারণভাবে একটা গোডাউন হিসেবে বিবেচনা না করে বরঞ্চ এটা বড় আকারে এক্সপ্লোশনের সম্ভাবনার বিষয়গুলিকে বিবেচনা রেখে আইনের সংশোধন দরকার, এই রিলেটেড নীতি এবং নতুন আইন তৈরি করা দরকার। নিমতলী, চুরিহাট্টা কিংবা গাজীপুর, এক একটি অগ্নিকাণ্ড যেন এক একটি হত্যাযজ্ঞ। সেই দুর্বিষহ স্মৃতি এখনো দগদগে মানুষের মনে। তবুও প্রশাসনের নাকের ডগায় খোদ ঢাকাতেই চলছে অবৈধ সেই কেমিক্যাল কারখানা ও গুদামের রমরমা ব্যবসা। আইন অনুযায়ী আবাসিক এলাকায় এ ধরনের প্লাস্টিক কিংবা কেমিক্যালের কারখানা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রতিটা ভয়াবহ ট্র্যাজেডির পর টনক নড়ে প্রশাসনের, কিন্তু সময় ফুরোলে ফিকে হয়ে যায় সব। এখনই কার্যত কোনো পদক্ষেপ না নেওয়া গেলে এই কারখানাগুলোর একটি হতে পারে পরবর্তী বিপর্যয়ের নাম। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের অলিতে গলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে কেমিক্যাল গোডাউন। আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অথচ গুদামগুলো সরিয়ে নিতে শত কোটি টাকা ব্যয়ে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করে দিয়েছে সরকার, যা এখনও খালি পড়ে আছে। জুনায়েদ জুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরেই আছে ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। একসময়ের জমকালো এই ক্যাপ্রি সিনেমা হল এখন কেমিক্যাল ব্যবসায়ীদের দখলে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এখানে মজুত করা হয়েছে বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই চলছে এই কেমিক্যাল আনা নেয়ার কাজ। এগুলো হচ্ছে আপনার পারক্সাইড, এখানে আপনার আছে 7-8 পদের মাল আছে। যে কোনো একটা গ্যাস সিলিন্ডারে ধরেন বা একটা গ্যাস স্টেশনে আগুন ধরলো, তার মানে এই তো সারা বাংলাদেশে গ্যাস বন্ধ করে দেওয়া যাবে না। একটা দুর্ঘটনা হয়তো ঘটছে ওখানে, আর ওদের যে আইটেম তার থেকে টোটালি আলাদা আইটেম। সিনেমা হলে কেমিক্যালের গুদাম, তার পাশেই খাবার হোটেল, যেখানে দিন রাত চলছে রান্নাবান্নার কাজ। আবার তার বিপরীত পাশে রয়েছে গ্যাস সিলিন্ডার কারখানা। স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায়, যদি এখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে পুরো এলাকাটি পরিণত হবে মৃত্যুকূপে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন বসবাস করছেন শিল্পনগরী গাজীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। কেমিক্যালের গুদাম এই এলাকায় এতটাই জনপ্রিয় যে বসতভিটা ভেঙেও তৈরি করা হচ্ছে এসব গোডাউন। আগে ওই বারেটা ছিল, এই গতর বাঞ্জা পরে এইটা করছে। আগুন লাগলে আমরা কই দিয়ে বাইরে পরে এখন কি করবো, এখন কিভাবে থাকে সেভাবে থেকে রিক্সা আল্লাহর উপর সাইরা দিছে। ভিডিও করতে বাধা দেয়া আবাসিক এলাকার এই পুরো ভবনটি কেমিক্যাল মার্কেট। নিয়ম অনুযায়ী দোকানে কি ধরনের কেমিক্যাল রয়েছে তা চার্ট আকারে লিখে রাখতে হবে। অগ্নি দুর্ঘটনা ঘটলে সেই তালিকা দেখেই ব্যবস্থা নেবে ফায়ার সার্ভিস। গেল 22 সেপ্টেম্বর এমনই এক অনিয়মের বলি হয়েছেন 3 ফায়ার কর্মকর্তা সহ 4 জন। চোখের সামনে এত কিছুর পরও এই মার্কেটেই মজুদ ছিল ভয়ঙ্কর দাহ্য পদার্থ সোডিয়াম হাইড্রোসালফাইড। প্রকাশ্যে বেচাকেনা চললেও মার্কেট কমিটির দাবি বিষয়টি জানা নেই কারো। আমরা যদি কেমিক্যাল বিক্রি করি, হয়তোবা অগোচরে 2-1টা কেমিক্যাল হয়তোবা যখন লাগে, মনে করেন ফ্যাক্টরিতে 1 কেজি হাইড্রোস দাও, হয়তোবা সে একটা ড্রাম রাখলো, ওখান থেকে 1 কেজি 1.5 কেজি মেপে দিতে পারে। সোডিয়াম হাইড্রোস যেটা, এই হাইড্রোসটা ইম্পোর্ট করতে সরকার কর্তৃক কোনো লাইসেন্স, অনলি ট্রেড লাইসেন্স দিয়ে করা যায় এবং আইএসএ দিয়ে। এ পর্যন্ত আমাদের কাছে কোনো সরকারি দপ্তর থেকে কোনো লোক আসে নাই। গভর্নমেন্ট গোডাউন করছে আমাদের এই কাটাল দিয়েতে, আমাদের বোঝা দিলে, আমাদের বাধ্যবাধকতা করলে আমরা অবশ্যই সেখানে যাব। শুধু আবাসিক এলাকায় নয়, দাহ্য পদার্থ মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। সচেতনতা তো দূরের কথা, নিজেদের বসত ঘরেও কেমিক্যাল রেখে নিশ্চিন্তে ঘুমান টঙ্গীর বাসিন্দারা। রাখছি কিছু বস্তা আছে,
আপনাদের কি কেমিক্যালের ব্যবসা? না, আমাদের কোনো কেমিক্যাল ব্যবসা। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব গুদাম থেকে অগ্নিকাণ্ড গাজীপুরের নিত্যদিনের ঘটনা। এমন বাস্তবতায় নীতি নির্ধারণকারী সকল দপ্তরকে সমন্বয়ের কথা জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। শর্ত বাস্তবায়ন সাপেক্ষে কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা লাইসেন্স দিয়ে থাকি এবং যারা অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র ছাড়া ব্যবসা করে আসছে এজন্য ফায়ার সার্ভিস দায়ী না। আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে টঙ্গীর কাঁঠালদিয়ায় শত কোটি টাকা ব্যয়ে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করেছে সরকার, যেখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধাই রয়েছে। অথচ 10 মাস পেরিয়ে গেলেও এখানে কেমিক্যাল কারখানা স্থানান্তরের কোনো আগ্রহই দেখায়নি ব্যবসায়ীরা। সময় সংবাদ, গাজীপুর। কাঁচাবাজার থেকে সুপার শপ, জীবন রক্ষাকারী ওষুধের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচি। কোথাও ভোক্তার কাছে নেই পণ্যের মান যাচাইয়ের সুযোগ। ক্রেতার ভরসা কেবল সরল বিশ্বাস। যদিও গেল 1 বছরে বাধ্যতামূলক মান সনদের আওতায় পণ্যের সংখ্যা 16টি বাড়িয়ে 315টি করেছে বিএসটিআই। জনবল ও বিনিয়োগ ঘাটতির মধ্যেই আরও 10 জেলায় টেস্ট করার কথা জানিয়েছে সংস্থাটি। এমএস আরিফিনের রিপোর্ট। উচ্চ মূল্যের বাজারে মাসে একবার গরুর মাংস কেনেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আমিন। ভালো মানের মাংসের খোঁজে তাই রাজধানীর শেওড়াপাড়া থেকে এসেছেন কারওয়ান বাজারে। জানতে চাই সঠিক মান কিংবা পরিমাপের বিষয়ে তিনি নিশ্চিত হলেন কিভাবে। এই মাংসটা ঠিক আছে, এটা হালাল বা এটার মধ্যে কোনো রোগ আক্রান্ত না, আমি কিন্তু দেখার কোনো অবকাশ নেই বা আমার কাছে কোনো স্কেল নাই যে আমি এটা মাপকাঠি ঠিক করব। একই অবস্থা মাছের বাজারেও। প্রমাণ সাপেক্ষে মান বুঝে দরদাম করার সুযোগ নেই ভোক্তার। মাছগুলোতে কোনো আর্টিফিশিয়াল কোনো মেডিসিন বা কেমিক্যাল ইউজ করা হয় নাই। যদি সে মিথ্যা বলে সে পানিশমেন্ট পাবে, আইনে থাকা দরকার। শিশু খাদ্য সহ নিশ্চিত মানসম্পন্ন পণ্যের জন্য সুপার শপে ভরসা রাখেন অনেকেই। তবে মান নিয়ে ক্রেতার সংশয় কাটে না সেখানেও। আমরা কখনো করিনি বাসায় যে ওজনটা মান নিয়ন্ত্রণ করা, এটা অথরিটি এখন কিভাবে বলবো যে যাচাই করার সুযোগ পাচ্ছি না। ইনাদের যেটা ইনশিওর করে দিচ্ছে তার উপরই আমরা ভরসা করতেছি। ভরসা নেই সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতেও। দিন এনে দিন খাওয়া মানুষগুলোও জানেন না ভর্তুকি মূল্যে কেনা খাবারের মান ও পরিমাপ সঠিক আছে কিনা। এইগুলা মাঝে মধ্যে ভালো পড়ে আর মাঝে মধ্যে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। কম আর বেশি এটা আমি যাচাই করি না, আল্লাহ রেখে যা দিছে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়েও শঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি কিংবা দামের স্পষ্ট ধারণা ছাড়াই দিন পার করতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কিভাবে কি মান আছে এটা তো আর আমরা বুঝবো না আর যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না। সরল বিশ্বাস ছাড়া আমাদের উপায় নেই, আমরা যাই ওই সরল বিশ্বাসের উপরে ওষুধ কিনে নিয়ে আসি। এমন যখন ভোক্তার অবস্থা, তখন বিএসটিআই জানাচ্ছে বর্তমানে দেশে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আছে 315টি পণ্য। গত বছর ছিল 299টি। অর্থাৎ ভোক্তার সুরক্ষায় 1 বছরে নতুন করে মান সনদের আওতায় আনা হয়েছে 16টি পণ্য। চাইলেই 4574টি পণ্যের মান সনদ দেওয়া সম্ভব। বাধ্যতামূলকভাবে আমাদের ল্যাবে টেস্ট করিয়ে সংস্থাটির মহাপরিচালক বলছেন, পণ্যের মান নিশ্চিতে ঢাকার বাইরে 22 জেলায় টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। বাড়ানোর পরিকল্পনা রয়েছে আরও 10 জেলায়। যে কোনো একটি পণ্যের টেস্ট করতে যান, ইচ্ছা করলেই আপনি পারবেন না, কারণ এর জন্য একটা আলাদা ল্যাবরেটরি অ্যাপ্রুভ করতে হয়, এর জন্য বিনিয়োগের প্রয়োজন হয়, আপনার নতুন নতুন মেশিনপত্র আনতে হয়, অত্যন্ত কস্টলি মেশিন এক একটা। বাংলাদেশের টেস্টিং ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি, এর জন্য আমরা ল্যাব স্থাপন করেছি, অবকাঠামো নির্মাণ করেছি এবং আরও 10টি আঞ্চলিক অফিসে আমাদের এই ব্যক্তিটা বাড়বে, সেই কার্যক্রম চলছে। বিএসটিআই থেকে মান ঠিক করে দিলেও উৎপাদনের সময় তা অনুসরণ হয় না বলে দাবি ক্যাবের। ভোক্তা যেন প্রতারিত না হন, তাই নজরদারি বাড়ানোর তাগিদ সংগঠনটির। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজারে পণ্য আমি পাচ্ছি কিনা এটা দেখার জন্য তো সরকার এজেন্সি আছে। শুধু জরিমানা করলে হবে না। তারা যেটা বলে যে সচেতনতার জন্য আমরা করছি না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা করতে হবে। পণ্যের মান নিশ্চিতে ক্রেতাদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চমূল্যের বাজারে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই যখন কঠিন, তখন পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলবে কে? আর নিয়ন্ত্রক সংস্থাই বা কবে দেবে গুণগত মানসম্মত পণ্যের নিশ্চয়তা? বিশ্ব মান দিবসকে সামনে রেখে তারই উত্তর খুঁজে ফিরছেন সাধারণ মানুষ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ী সংগঠনগুলোর তীব্র আপত্তি সত্ত্বেও আজ থেকে কার্যকর হতে যাওয়া নতুন শুল্ক নিয়ে বন্দর এবং ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। জেটি শেড এবং টার্মিনাল নির্মাণের খরচ তুলে আনতে 39 বছর পর 41% হারে শুল্ক বাড়ানো হচ্ছে বলে দাবি বন্দরের। আর কোনো রকম আলোচনা ছাড়াই ট্যারিফ কার্যকরে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার অভিযোগ তুলে তাই স্থগিতের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায়
বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সমালোচিত চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ প্রজ্ঞাপন অনুযায়ী 15 সেপ্টেম্বর কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের সমালোচনার মুখে ট্যারিফ কার্যকর 1 মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সোমবার রাত 12টা থেকে ট্যারিফ কার্যকরের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ 1986 সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 39 বছর পর 38 থেকে 41% হারে ট্যারিফ বাড়ানো হচ্ছে। আর এই বাড়তি ট্যারিফ নিয়ে যত আপত্তি বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে কার্যকর হতে যাওয়া নতুন ট্যারিফ সিস্টেমে পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাড়ছে কন্টেনার উঠানামার চার্জও। 1986 সালে সবশেষ ট্যারিফ কার্যকর হওয়ার সময় ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ছিল মাত্র 30 টাকা, আর বর্তমানে ডলার মূল্য 122 টাকা। শুধুমাত্র ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানি খরচ 4 গুণ বেড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। আমদানিতে একবার, আবার রপ্তানি করতে হবে। র মেটেরিয়ালস একবার আসবে, ফিনিশ প্রোডাক্ট দুইবার দিতে হবে এক্সপোর্টার। আরেকটা হলো কি ভোগ্যপণ্য হতে প্রত্যেকটাতে ট্যারিফে কিন্তু একটা প্রতিচ্ছায়া পড়বে। পণ্য নিয়ে আসা জাহাজ বন্দরের জেটিতে ভিড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য উঠানামার মাধ্যমে প্রতি বছরের রেকর্ড পরিমাণ আয় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 5,227 কোটি টাকা মোট আয়ের মধ্যে নিট আয় ছিল 2,912 কোটি টাকা। তারপরও অবকাঠামোগত উন্নয়ন খরচ মেটাতে বাড়ানো হচ্ছে ট্যারিফ। আগে প্রতি কেজি আমদানি পণ্য থেকে বন্দর 32 পয়সা আদায় করলো, এখন তা বাড়িয়ে 44 পয়সা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে মাত্র 12 পয়সা বাড়ানো হয়েছে বলে দাবি বন্দর সচিবের। এই বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো রকম প্রভাব পড়বে না। এটা আমরা একটা পার্টিকুলারলি একটা হিসাব করে দেখেছি, প্রতি কেজি আমদানিতে মাত্র 12 পয়সা করে বৃদ্ধি হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর প্রতি বছরে নানাভাবে হাজার কোটি টাকা আদায় করলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বন্দরের সঙ্গে সেবার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অনেকটা পিছিয়ে রয়েছে বলে দাবি তাদের। অবশ্য বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর এখন 68তম স্থানে রয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম আর কম্বোডিয়া, India, Malaysia, আমাদের বাংলাদেশ port is higher than that. So something is not right. বাড়তি জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য 100%, 24 ঘন্টার জন্য 300%, 36 ঘন্টার জন্য 400% এবং 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ 900% নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে 24 ঘন্টার আগেই পণ্য খালাস করে বন্দর ত্যাগের সুযোগ পাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সোমবার। নির্বাচনের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ। দীর্ঘ 3 যুগ পর কাল হতে যাচ্ছে নির্বাচন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তারিফ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। তারিফ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম 19 দিন পরে গতকাল রাত 12টায় শেষ হয়েছে এবং আজকে সারাদিন ক্যাম্পাসে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন না প্রার্থীরা। এবং আগামীকাল 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে নির্বাচন ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি আমেজের বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘ প্রায় 35 বছর পরে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে নির্বাচনে প্রচারণা কার্যক্রমে দেখেছি যে আসলে একদম শিক্ষার্থী শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াটাই একদম নির্বাচনের যে আমেজ বলা যায় সেই আমেজে
পরিপূর্ণ হয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ে একটা নিরাপত্তার চাদরে নিয়ে আসার কথা আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ছাড়া আসলে কেউই বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। এবং ইতিমধ্যেই ব্যালট বক্স থেকে শুরু করে যেই ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে সকল কিছুই নির্বাচন কমিশন এসে পৌঁছেছে এবং তারা আজকের মধ্যেই প্রতিটি কেন্দ্রে অর্থাৎ 5টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রতিটি কেন্দ্রে তারা তাদের যেই নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ভোট গ্রহণের জন্য যে সরঞ্জাম প্রয়োজন সেগুলো পৌঁছে দেবেন এবং আগামীকাল সকাল থেকে এই নির্বাচন আসলে সকাল 9টা থেকে শুরু হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আসলে নির্বাচনের যে একটি আমেজ, সেই আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কয়েকটি দলের মধ্যে হয়েছিল, যদিও পরবর্তী নির্বাচন কমিশন এগুলো নিষ্পত্তি করার কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আসলে নির্বাচন আগামী কালকে থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে আসলে ভোটারদের কাছে প্রার্থীরা জানিয়েছেন যে ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আসে এবং নির্বাচনে তাদের যে ভোটাধিকার সেগুলো প্রয়োগ করে তাদের যে যোগ্য প্রার্থী সেই যোগ্য প্রার্থীকে তারা যেন বেছে নেয়। এই ছিল আমার কাছে নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ অনেকটাই বিফলে যাচ্ছে ভারতীয় জেলেদের জন্য। সমুদ্র ও উপকূলের অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছেন না বাংলাদেশি জেলেরা। তবে থেমে নেই ভারতীয়রা। শুধু নিজেদের জলসীমা নয়, বাংলাদেশি জলসীমাতেও ঢুকে পড়ছেন তারা। উপকূলের প্রতিনিধিদের সহযোগিতায় এমএ আজিমের রিপোর্ট। দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই মাছ ধরে নিয়ে যায় তারা। মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে এখন সাগরে যাচ্ছেন না বাংলাদেশি জেলেরা। তাদের অনুপস্থিতিতে এখন অবাধেই মাছ ধরছেন ভারতীয় জেলেরা। ভারতীয়রা এখন মাছ ধরে লয়ে যাইতেছে। এখন যদি সরকার এটা না বন্ধ করে তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত তালারা মাছ নিয়ে যায়। সমুদ্র ও উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মাইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশের জেলেরা মাইলিশ না ধরলেও অবাধে শিকার করছে ভারতীয়রা। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে, আমাদের নৌটহল নাই। আমরা সব কিনে উঠে গেছি, ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তো আলাপ পাবো না। ইলিশ গবেষকরা বলছেন দুদেশের উপকূলেই বিচরণ করে মা ইলিশ। তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ, তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমে একই সঙ্গে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় টহল বাড়ানোর আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে সেই বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করায় 20 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ পদক্ষেপ যা আরও বাড়াতে পারে। এমএ আজিম, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার রাত 9টার দিকে খোয়াইবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে বড় ভাই রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেল। সোমবার রাত ৯টার দিকে হবিগঞ্জের যশের আবদার গরুবাজার খুঁয়াইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মনিরের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান মাদকাসক্ত বড় ভাই রনি মিয়া। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মনিরকে। আমার ডাক্তার আম্মা গো, আমার সাইরা লাইছে 12, আমি 12 দেখি এরা আর কুবাইছ না কইতে কইতে ওই এখানটা গেছে, ওই গুরুস্থানাতে গেছে দৌড়িয়া। পারিবারিক সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে প্রথমে তারা আতাতে করছে, পরে বাড়ির সামনে গিয়া কুবাকুবি হয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি তদন্ত চলছে। আপন বড় ভাই ছোট ভাইকে, সাথে রাজন নামে একটা ছেলে ছিল পাশের বাড়ির, এই দুজনে মিলে এই ছেলেটা এই যে মনিরকে খুন করে। নিহত মনির হোসেন পেশায় কসাই ছিলেন। বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। সময় সংবাদ, হবিগঞ্জ। নোয়াখালীতে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাত 9:15টার দিকে লক্ষ্মীপুরের কেন্দুরবাগ মিম সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস দিচ্ছিল ফিলিং স্টেশনে। এ সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে 3 জন অটোরিকশা চালক সহ 4 জন আহত হয়। ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। মামলা সংক্রান্ত জটিলতায় রংপুরের বিভিন্ন থানায় পড়ে আছে অসংখ্য অবৈধ যানবাহন, যেগুলোর বেশিরভাগ মাদক বিরোধী অভিযানে আটক। এছাড়া রয়েছে কাগজবিহীন গাড়িও। দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এসব বাহন মরিচা পড়ে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। এভাবেই বছরের পর বছর পেরিয়ে গেলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে যানবাহনগুলো, আর এতে করেই সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। রংপুর সদরের কোতোয়ালি থানা, পশুরাম থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনগুলো পড়ে আছে বছরের পর বছর। মাদকসহ বিভিন্ন অপরাধে মামলার আলামত হিসেবে এসব যান জব্দ করা হয়। এছাড়া চোরাই ও কাগজপত্রবিহীন যানবাহনও রয়েছে। জব্দ হওয়ার পর এসব যানের মালিকরা আইনি জটিলতায় আর ছাড়িয়ে নিতে পারেননি। পুলিশ বলছে, এসব মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সম্পদগুলো রয়েছে এগুলো যাতে নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতের সাথে যোগাযোগ রাখছি এবং দ্রুত যাতে নিষ্পত্তি হয় সেজন্য আমরা তাগিদ দিচ্ছি। তবে আইনজীবীরা বলছেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি। যতক্ষণ পর্যন্ত এই মামলাটা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত এগুলো ওই অবস্থায় এখানে জমা থাকবে। এগুলো তো ডিসপোজাল করতে পারবেন না, নিলামেও দিতে পারবেন না, বা কোনো মালিককে ফেরতও দিতে পারবেন না। একমাত্র পথ হলো মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল করা। রংপুর মেট্রোপলিটনের 6টি থানা ও আদালত প্রাঙ্গণ মিলে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় 600। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। যানবাহন বাড়লেও দীর্ঘদিনেও টার্মিনাল নির্মাণ হয়নি নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে। সরকারি সম্পত্তির একটি নির্দিষ্ট জায়গায় বাস, মাইক্রোবাস, পিকআপ ভ্যান অস্থায়ীভাবে পাশাপাশি অবস্থান করলেও আজও গড়ে ওঠেনি স্থায়ী টার্মিনাল। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শহরের প্রধান সড়ক ও পার্শ্ববর্তী সরকারি পরিত্যক্ত জায়গায় পার্কিং করে রাখা হয়েছে বাস, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান। টার্মিনাল না থাকলেও দীর্ঘ সময় থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার সদরে প্রায় 1 একর জমির উপর মোটর মালিক সমিতির তত্ত্বাবধানে অস্থায়ীভাবে দূরপাল্লার ও লোকাল বাস ও মিনি বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে সেখানে যাত্রীদের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ যানবাহন সংশ্লিষ্টরা। দাঁড়ানোর কোনো অবস্থা নাই, যানজট লাগিয়ে থাকে। সালা নামাই দিল আমাকে ওখান থেকে আবার ওইদিকে যাওয়া লাগছে। যাত্রী শ্রেণীর জন্য, যাত্রী শ্রেণী থাকলে এটা হইতো না। আমরা যে গাড়ি রাখবো, পার্কিং রাখবো, গাড়ি ধোয়ার জায়গা নেই। সরকারের কাছে আমাদের আবেদন যাতে দ্রুত টার্মিনালটাকে উন্নয়ন করে, বাস টার্মিনাল হিসেবে ঘোষণা করে সেই ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে যাত্রী হয়রানি কিছুটা হলেও লাঘব হয় এবং আমরা যেটা যাত্রী সেবা বলি
সেই সেবাটা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। পৌর কর্তৃপক্ষ বলছে এতদিন বরাদ্দের অভাবে যানবাহনের জন্য কোনো টার্মিনাল নির্মাণ করা হয়নি। বরাদ্দ হলেই নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রকল্প আসে, আমরা যদি জমি অধিগ্রহণ করতে পারি, তাহলে হয়তো এখানে সুন্দর একটা আধুনিক মানের একটা টার্মিনাল করতে পারবো। আমাদের পৌরসভা থেকে স্থায়ী কোনো স্ট্রাকচার নেই, জায়গাটা আসলে খাস জমি। জাতি ছাউনির কথা বললেন, এটা পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদ থেকে আমাদের সামনে পরিকল্পনা আছে যে এখানে একটা স্থায়ী জাতি ছাউনি করে দেওয়ার। জলঢাকা থেকে ডিমলা, ডালিয়া, রংপুর রুটে প্রতিদিন ৫,০০০ মানুষ যাতায়াত করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কিট না থাকায় ৭ মাস ধরে গাইবান্ধা সদর হাসপাতালে হচ্ছে না ডোপ টেস্ট। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে মেডিকেল সনদ প্রত্যাশীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্যান্য জেলায়। অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের সঙ্গে বাড়ছে ভোগান্তি। নতুন কিট কেনার দরপত্র প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় এই পরিস্থিতি, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিপ্লব ইসলামের রিপোর্ট। সরকারি হাসপাতালে নেই ডোপ টেস্টের কিট, তাই বন্ধ পরীক্ষা। সনদ প্রত্যাশীরা ফিরে যাচ্ছেন খালি হাতেই। ৭ মাস ধরে গাইবান্ধা জেলা হাসপাতালের এ চিত্র। ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন ও নিয়োগ প্রত্যাশীদের প্রয়োজন হয় ডোপ টেস্টের রিপোর্ট। তাই নিজ এলাকায় এই টেস্ট না হওয়ায় যেতে হচ্ছে পার্শ্ববর্তী জেলায়। ভোগান্তির সঙ্গে বাড়ছে খরচ। গাইবান্ধা মনে হয় ৪-৫০০ টাকা হলে মনে হয় সবকিছু হচ্ছে, এমন একটা মনে হয়। কিন্তু ওখানে ১৭০০-১৮০০ কেউ ৫,০০০ টাকা বসে দেখতেছে। এখানে বলতেছে কিট নাই, আমাদের ব্যবস্থা নাই, অনেক দেরি হবে, যার কারণে আমরা অনেক হয়রানি হচ্ছি। রোডঘাটে সার্জনে মামলা দিচ্ছে, আপনার লাইসেন্স হচ্ছে না এই যে ড্রপ টেস্টের কারণে। গাইবান্ধার মধ্যে একটা জেলার মধ্যে ড্রপ টেস্টের 4 মাস থেকে কোনো কিট নাই। তো আমরা যদি এখন অন্য জেলাতে কিট বা ড্রপ টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ি। জেলায় ড্রপ টেস্ট বন্ধ থাকায় বিপাকে বিআরটিএও। নতুন লাইসেন্স বা নবায়নে সৃষ্টি হচ্ছে জটিলতা। কর্তৃপক্ষ জানি তাড়াতাড়ি এই ব্যবস্থা গ্রহণ করে এই আশায় রাখি। সিভিল সার্জন মহোদয়কে বলেছিলাম, তারা বলেছেন তাদের একটা দরপত্র আহ্বান করতে হয়, নাকি একটা প্রক্রিয়া যেতে হয় ডপ টেস্টে কিট আনার জন্য, যার কারণে এটা নাকি একটু লেন্দি হবে, আরও 2 মাস। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডোপ টেস্টের কিট সরবরাহ বন্ধ থাকায় সেবা দেয়া যাচ্ছে না। নতুন করে কিট কেনার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। সংকট চলছে, সেটা কিভাবে কাটানো যায় সে বিষয়ে আমাদের উদ্যোগ এবং চেষ্টা অব্যাহত রয়েছে। গত অর্থ বছরে আমরা কিছু সমস্যা পার করেছি, সেগুলো এই বর্তমান অর্থ বছরে যাতে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ চলমান। আগে প্রতি মাসে গাইবান্ধা জেলা হাসপাতালে 5 শতাধিক ড্রপ টেস্ট হতো। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়ে শেষ হচ্ছে গাজা যুদ্ধ। হামাসের হাতে জিম্মিদের মুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 2000 ফিলিস্তিনি বন্দী। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শারম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদের ফেভারিট মানছেন হংকং কোচ। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায়। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা শমীদ জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর জন্য প্রস্তুত হামজা শমীদরা। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তবু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে। বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আসাতে তারা আরো বেশি শক্তিশালী। তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। যুদ্ধবন্ধ সহ 6 প্রস্তাব। ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিসর বাড়বে আশা অর্থ উপদেষ্টার। চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক, বললেন 3 মাসে আরও স্পষ্ট হবে আর্থিক খাতে সংস্কার। এবং রাজধানীর কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। স্বামী পলাতক, অসহায় 3 মেয়ে মামার আশ্রয়ে। হত্যার বিচার দাবি।